21শে জানুয়ারি আমরা পুকুরে খেলতে নামিনি, আমরা মহাসমুদ্রে খেলবো বলেই রাজনীতির ময়দানে নেমেছি। হয়তো ওনারা পুকুর সমুদ্র বুঝতে পারছে না, আমরা মহাসমুদ্রকে পার করার জন্য প্রস্তুত নিয়ে এসেছি রাজনীতির ময়দানে। নিরাপদ বাবুদেরকে একটু শুনিয়ে দিতে চাই। ভোটশেষ জোরশেষ ওনারাই বলেছিলেন, আমরা বলিনি। দেখ, যেটা বলছি, আমি পশ্চিমবাংলার বিধানসভায় সংযুক্ত মোর্চার একজন জনপ্রতিনিধি হিসাবে এখনো আছি, এবং যতদিন 2026 পর্যন্ত আমার পিরিয়ড আছে অতদিন আমি বলে যাব আমি নেমক হারাম নয়, আমি বলে যাব সংযুক্ত মোর্চার আমি বিধায়ক। তো আমি ওই সময় বিধানসভাতে গিয়ে, যেহেতু আমি কৃষি প্রধান এলাকা থেকে বিধায়ক হয়ে গিয়েছি, আমি জানতে চেয়েছিলাম পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত, যা মাননীয় মন্ত্রী মহাশয় কৃষি মন্ত্রী উত্তর দিতে পারেনি, শুধু বলছে 3 গুণ বেড়ে গিয়েছে। আমি একাধিকবার কোশ্চেন করেছিলাম, তাও আমাকে উত্তর দিতে পারেনি। আমার সন্দেহ হয়েছিল এ ব্যাটারা উত্তর দিচ্ছে না কেন। ঠিক যেভাবে শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, এখানে তো কাজ হারিয়ে এখানকার সন্তানেরা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আর লাশ হয়ে বাড়ি ফিরছে, এটা বন্ধ করতে হবে। আমি ওইটা আমার সন্দেহ হয়েছিল যে আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের সংখ্যা কত। শ্রমমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, উনার দপ্তর, উনি বলছে আমার কাছে জানা নাই। ভাবতে পেরেছেন? সে কথাই আছে না, আমি মন্ত্রীকে বাঁদর বলছি না, খারাপ ভাবে নেবেন না, আমি উদাহরণের জন্য বলছি। বাঁদরের হাতে খড়ি নরকল দিলে কি হবে? হ্যাঁ, কি হবে? বিপদ হয়ে যাবে না? তো আমি ওনাকে বাঁদর বলছি না। দেখুন, আমি আমার ওই এতটা ঔদ্ধত্য না একটা মন্ত্রীকে বলবো। আমি সম্মানীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের মানুষের সংখ্যা কত? ওই মন্ত্রী মহাশয় ওই স্পিকার স্যারের ওখান থেকে উঠে, মানে তার টেবিল থেকে উঠে যত বিধায়ক আছে সবাই দেখেছে, বিজেপির বিধায়ক দেখেছে, তৃণমূলের বিধায়ক দেখেছে, সংযুক্ত মোর্চার বিধায়কের কোশ্চেনের উত্তর দিতে পারেনি। বলছে ওটা আমার এখন জানা নাই, পরে জানিয়ে দেবো। 1 বছর হয়ে যাচ্ছে, আমাকে এখনো জানাবার জন্য প্রয়োজন বোধ করেনি, তার কাছে ডেটাই নাই। তো এই ধরনের কোশ্চেন যখন করেছি আপনার মন্ত্রীকে, কৃষি মন্ত্রীকে উত্তর দিতে পারেনি। একাধিকবার প্রশ্ন করেছি, উত্তর দিতে পারেনি। আমার সন্দেহ হয়েছিল ও নামকা অস্তে মন্ত্রী, গোপাল ভাঁড়ের থেকেও ভয়ঙ্কর অবস্থা, এ কিছু জানে না। তাহলে আমাকে আমারটা জেনে নিতে হবে, আমার কৃষক ভাইদের জন্য, ভাঙড়ের ভোটারদের জন্য, সারা রাজ্যের কৃষকদের জন্য। কৃষি প্রধান রাজ্য আমরা, 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত। পশ্চিমবাংলার 70% মানুষ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে 70% মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত। তাহলে এদের কথা ভাবতে হবে আমাকে। আমি ডেটা দেখতে লাগলাম, আমি একটু গবেষণা, একটু পড়াশোনা করতে লাগলাম। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নাই। আমি যে বিদ্যাসাগর এটাও বলছি না, স্বল্প জ্ঞান আছে আর জ্ঞানের আমি অন্বেষণ করি। যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকেও জানতে চাইলাম। দেখতে দেখতে ভারত সরকারের দিয়ে একটা ডেটাতে দেখলাম পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আরো খুঁজতে লাগলাম, কাশ্মীর দেখলাম। কাশ্মীর আমরা মাঝে মধ্যে পেপার পত্রিকায় দেখি, কাশ্মীরের কৃষকদের মাসিক গড় আয় কত। হরিয়ানার কৃষকরা BMW চেপে ঘুরছে, মার্সিডিজ চেপে আসছে। পাঞ্জাবের কৃষকরা মার্সিডিজ চেপে ঘরে, BMW চেপে ঘরে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকদের অবস্থা এত খারাপ কেন? দেখতে দেখতে দেখলাম হরিয়ানার কৃষক, পাঞ্জাবের কৃষক, মহারাষ্ট্রের কৃষক, কাশ্মীরের কৃষক, মেঘালয়ের কৃষকদের মাসিক গড় আয় কারো 22,000, কারো 18,000, কারো 19,000, কারো 15,000 মাস গেলে ইনকাম করে। আর আমরা অভাগা মমতা ব্যানার্জির রাজ্যে আমরা পড়ে আছি। আমাদের এত ভালোবাসা মমতা ব্যানার্জি দিচ্ছে, আমাদের কৃষকদেরকে ভালোবেসে পুঁতে ফেলার চেষ্টা করছে। মাত্র মাস গেলে 7,000 টাকার নিচে ইনকাম, বিলো 7,000। 7,000 টাকা, 60 নয়, 60 নয়, 7 ইংলিশে 7, বিলো 7,000, 7,000-এর নিচে ইনকাম। আমার তো মাথা গেল ঘুরে, তাহলে আমার দেখার ইচ্ছা গেল। আচ্ছা, এই বক্তব্য দিচ্ছে কারণ অসুবিধা হচ্ছে নাকি? এগুলো আপনাদের জেনে রাখা দরকার। আবারও বলছি, ইচ্ছে গেলে ভোট দেবেন, তাহলে আপনাদের ওই লড়াই বেশি করে করতে পারবো। না ইচ্ছে গেলে যাকে ইচ্ছা ভোট দেবেন, যে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন তার কাজের ভুল হলে সমালোচনা করব, আমি জোর করব না। রাতের অন্ধকারে 5,000, 2,000, 500, 100 বা হুমকি দেবো, ভোটার কার্ড কেড়ে নেবো, এ কাজ আমি করব না। তবে একটা কথা, গ্রামে গঞ্জের কথা বলছি, ভোটার কার্ড কেড়ে নিলে ভাববেন না যে আপনি ভোট দিতে পারবেন না। 15টা আইটেম আছে, ব্যাংকের পাসবুক,
থেকে শুরু করে ছবি দিয়া সরকারি স্ট্যাম্প লাগানোর যে কোনো কাগজ নিয়ে যাবেন, আপনারা ভোট দিতে পারবেন। তৃণমূলের বন্ধুরা যদি ভোটার কার্ড কেড়ে নেয় কিচ্ছু বলবেন না, আধার কার্ডটা নিয়ে চলে যাবেন, ব্যাংকের পাসবুক নিয়ে চলে যাবেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে যাবেন, স্কুলের সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে চলে যাবেন। এই ধরনের 15টা আইটেম আছে, নিয়ে যাবেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিলাম। তো আমি দেখলাম যে তাহলে সব থেকে বেশি ইনকাম কার গেলে মাস গেলে, আমি দেখে অবাক হয়ে গেলাম। মেঘালয় রাজ্যের মাস গেলে ইনকাম হচ্ছে 29 থেকে 30 হাজার টাকা। ভাবতে পেরেছেন? মাস গেলে মেঘালয় রাজ্যের কৃষকদের মাসিক গড় আয় পরিবার পিছু 29 থেকে 30 হাজার টাকার। আমরা এত অভাগা, আমাদের 7,000 টাকার নিচে। এটা ডেভেলপ করার জন্য, এটাকে বাড়ানোর জন্য, পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় যাতে বাড়ে সেটা বাড়ার জন্য আমাদের যাদের কণ্ঠ করে রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছিলি, যাদেরকে বলার জন্য দেশের আইনসভার মধ্যে পাঠিয়েছি, তারা ঠিকঠাক দায়িত্ব পালন করেনি বলে আজকে আমরা এত তলানিতে পড়ে আছি। আমরা যদি দায়িত্ব নিয়ে আওয়াজটা শুধু রাজ্যের আইনসভার মধ্যে নয়, রাজ্যের আইনসভার মধ্যে মাননীয় মন্ত্রীকে আমি বলেছি যে আমাদের কৃষকদেরকে বিজ্ঞানসম্মত ভাবে ট্রেনিং দিয়ে এবং কৃষকদেরকে যে সাবসিডি গুলো আছে সেটাকে বুঝিয়ে দিয়ে এবং উৎপাদিত ফসল মধ্যখানে যে দালাল গুলো আছে সেইগুলোকে ধ্বংস করে দিয়ে সরাসরি কৃষকরা তাদের ফসলের যাতে দাম পায় তার ব্যবস্থা করতে হবে। এই আওয়াজটা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না, এই আওয়াজটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। এই আওয়াজটা, এই কৃষকদের কণ্ঠটা, কৃষকদের বঞ্চনা যে শিকার হচ্ছে, এটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। তাই কৃষক বন্ধুরা, আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের পরিবারের কথা ভেবে, আপনাদের ভবিষ্যতের কথা ভেবে, তাহলে আসুন আমাদের হাতকে শক্ত করুন। আমরা পার্লামেন্টে আপনাদের আওয়াজটাকে পৌঁছে দেবো, যাতে করে রাজ্যের আইনসভার মধ্যে, দেশের আইনসভার মধ্যে মধ্যখানে কৃষকরা মাঠে ময়দানে লড়াই করে তাদের মাসিক করার আয় বাড়ে, তার লড়াই আমরা থাকবো। এবার আপনাদের উপরে নির্ভর করছে। ভাই আজকে আমার হাতে একগুচ্ছ দিয়েছে আপনাদের এখান থেকে, আর ট্রান্সপোর্টের কথা থেকে শুরু করে এই দাদাগিরি তোলাবাজি থেকে শুরু করে আবাস যোজনার ঘর দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। এখন আপনাদের বলি, এই ব্যাটা করে সব ম্যাক্সিমাম জেলে যাবে। তিহার জেল পরিষ্কার হচ্ছে, প্রেসিডেন্সি জেল পরিষ্কার হচ্ছে, আর তার এদের কথা ভেবে এরা অন্তত জেলে গিয়ে যাতে একটু ভালো খেতে পায়। বাইরে তো হারাম খেয়ে পেট মুদ্রা করে ফেলছে, জেলে গিয়ে যাতে একটু খেতে পায়। আমাকে 42 দিন জেল কাটিয়েছিল জানেন। আমাকে যেই দিন পুলিশ কাস্টডি থেকে জেল কাস্টডিতে হচ্ছিল, আমার উকিল জজকে বলে ফেলেছিল যে আমার মক্কেল অর্থাৎ এমএলএ কে ডিভিশন 1 দেওয়া হোক, অর্থাৎ জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়, জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। ওই দেখতে পাচ্ছেন না, কদিন ধরে পেপারে আসছিল এই কচি পাঁঠার মাংস খেতে ইচ্ছা করেছিল ওই পার্থবাবুকে, এটা ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। নেতা তো আমরা, আমাদের বিশাল ব্যাপার। তো আমার অ্যাডভোকেট বলে ফেলেছিল, তখন কিন্তু এজলাস থেকে আমাদের বিশ্বজিৎ রাও ছিল, আমি বলেছিলাম যে আমার ভিআইপি ট্রিটমেন্ট লাগবে না, কারণ একাধিক আছে। আমি দুটো কারণ আজকে বলছি, সময় স্বল্প। প্রথম কারণ হচ্ছে চটে বসা লোক আমাকে ভোট দিয়ে আমাকে ভিআইপি বানালো। যেদিন কি আমার চটে বসা লোক ভিআইপি ট্রিটমেন্ট পাবে, তারপরে এই নেতা ভিআইপি ট্রিটমেন্ট নেবে। দ্বিতীয় কথা, আমার ভালোবাসার মানুষেরা যারা ভোট দিয়ে দেশ গঠন করছে, যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করছে, যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করছে, যারা ভোট দিয়ে নেতা তৈরি করছে, তাদের সাথে কি আচরণ হয়, তারা জেলে গিয়ে কি খায়, সেটা আমাকে ধরতে হবে। তো ওইটা আমি গিয়ে প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখেছি। আমি বিধানসভায় বলেছিলাম যে স্যার, স্পিকার স্যারকে বলেছিলাম, স্যার যে মাছ কাটে তার হাত কেটে যায় না, একটু খোঁজ নিতে হবে। এত পাতলা, আমি কি পাতলা, আমার থেকে পাতলা মাছ। তো কেন বলেছিলাম, আমি তো বুঝতে পারছি লাইন এদের হচ্ছে, ছাড় হবে নাকি, একটাও ছাড় হবে না। এখান থেকে মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক দূরে মাইক লাগিয়েছে, তৃণমূলের বন্ধুরাও শুনছে, যে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে, সভাধিপতি থেকে শুরু করে, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখছি, যেভাবে জনগণের টাকা আপনারা লুট করছেন, এই আবাস যোজনার নামে লোককে ভুল বুঝিয়ে, কাউকে ফর্ম ফিলাপের নামে 1000-1200 টাকা করে তুলছে, বা কেউ 2000, 4000, 10,000, 15,000 যার কাছ থেকে যা পাচ্ছেন নিয়ে নিচ্ছেন। আবাস
যোজনা দেবো, তার পরিবর্তে যার দোতলা বাড়ি, যার পাকা বাড়ি, যার বাড়ি ফ্রিজ আছে, যার মাছ ধরা ট্রলার আছে, যার বাড়ি 4 চাকা আছে, যার বাড়ি বাইক আছে, তাকে ঘর পাইয়ে দিচ্ছেন। আর আমার এলাকার, আমার বুথের এই টেন্ডা পানিতল এলাকার গরিব মানুষ, যার হয়ে বলার কেউ নাই, সে বাড়ি পাচ্ছে না। খুব ভালো লাগছে। ক্ষমতায় আগামী দিনে আমরা আসছি, আগামী দিনে ক্ষমতায় আমরা আসছি। প্রতিটা অঞ্চলকে নিয়ে আমরা কমিশন বসাবো। এটা শুনে রাখুন আপনারা, প্রতিটা অঞ্চল নিয়ে আমরা কমিশন বসাবো। 100 দিনের কাজের টাকা যেভাবে লুট করেছে, আবাস যোজনার টাকা যেভাবে মিসইউজ করেছে, বিভিন্ন প্রকল্পের টাকা একটা অঞ্চলে কম করে বছরে 5 কোটি, সর্বোচ্চ 10 কোটি টাকা আসে। 5 বছরে 25 থেকে 50 কোটি টাকা এসেছে। কিন্তু যারা লুট করেছে তাদের বলবো, লুট করে বসিরহাট শহরে আপনি ফ্ল্যাট কিনতে পারেন, হাইওয়ের ধারে আপনি জমি কিনতে পারেন, বারাসাতে ফ্ল্যাট কিনতে পারেন, 34 নম্বর জাতীয় সড়কের উপরে জমি কিনেছেন, যা করছেন করুন। তবে সময় আসবে, কমিশন বসাবো, সব তদন্ত করব। ওই সমস্ত অবৈধভাবে লরি বাস থেকে শুরু করে জমি জায়গা ফ্ল্যাট যা কিনেছেন সবটাই নিলামে তুলবো। জনগণের ট্যাক্সের টাকা আপনারা চুরি করে ওগুলোকে আপনারা বানিয়েছেন, নিলামে তুলে ওটা আবার কোষাগারে জমা দিয়ে জনগণের টাকাকে আবার জনগণের কোষাগারে জমা করে ও টাকা আবার জনগণের স্বার্থে খরচ করব। আর যে বেটারা এই দুর্নীতি করেছে তাদেরকে কোথায়, প্রেসিডেন্সি জেল, নাহলে তিহার দিল্লিতে পাঠিয়ে দেবো, এখানে রাখবো না। প্রস্তুত থাকো। আবাস যোজনা নিয়ে একটা ভুল বুঝাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে, বলছে ভোট দিলে আবাস যোজনা হবে। সেই উদ্দেশ্যে মা বাপ ভাইদেরকে বলবো, একটু ভাবুন। ভোট দিয়েছিলেন বললে নেতা হয়েছিল, নেতা হই তো ওরা চুরি করলো। ওরা চুরি করেছে বলে আজকে আমার 100 দিনের কাজটা বন্ধ আছে। এটা আপনারা বলে রাখি, 100 দিনের কাজ ও বিজেপি নোংরা রাজনীতি করছে। এই ভোট আসছে জুন মাসের 1 তারিখে তৃণমূল আর বিজেপিকে 100 দিনের কাজের নোংরামির জবাব দেব। 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে, কোন জায়গায় 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি হলে সেটা কেন্দ্র সরকার তদন্ত করবে। কিন্তু ওই কাজের আইনে আবার উল্লেখ আছে, যে কাজ করেছে তাকে 15 দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে হবে। তাহলে বিজেপি সরকার নোংরা রাজনীতি করার জন্য একটা আইনকে তারা প্রাধান্য দিচ্ছে, অন্য আইনটা যেটা আমার বাড়ির বাপ ভাই মা বাপেরা কাজ করলো, প্রায় 20 লক্ষের অধিক যারা কাজ করলো, তাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছে না কেন ভাই? আমরা তো বলছি যে তৃণমূলকে 100 দিনের কাজে দুর্নীতি করেছে, চুরি করেছে, কিন্তু কটাকে জেলের ভাত খাওয়াচ্ছে বিজেপি সরকার? শুধু আসছে আর বলতে দুর্নীতি হয়েছে। আর ক্ষতিগ্রস্ত কারা হলো? আমরা, যারা 100 দিনের কাজ করে যাদের সংসার চলে। এই বিজেপির এই নোংরা রাজনীতির জবাব দেব। আর দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জি অত বড় বড় কথা বলেন, স্বচ্ছতার কথা বলে, অভিষেক ব্যানার্জি বলে। আমি তো বলছি এখানে রেকর্ড হচ্ছে এবং এখানে ইলেকশন কমিশনেরও পক্ষ থেকেও পাঠিয়েছে। আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে ইলেকশন কমিশন যেমন অ্যাকশন নেবে, আর মিডিয়ার মাধ্যমে গেলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না। আমি যদি একটা শব্দ ভুল বলি আমাকে জেলে রাখার জন্য বন্দোবস্ত করবে। আমি এখানে বলে যাচ্ছি, এমনও গিয়েছে 100 দিনের কাজে যে আমরা কাজ পাচ্ছি না। সর্বপ্রথম দোষ হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের। বন্যা হয়েছে দাদা, যেখানে ডুবে গিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার শুধু টাকা কামানোর জন্য, লুট করার জন্য ওই জায়গায় দেখিয়ে দিয়েছে এতজন ওই দিনকে কাজ করেছে। ভাবতে পেরেছেন? আরে বন্যা হয়েছে, ওই দিনকে কাজ করবে কি করে সেই দেখিয়ে দিয়েছে। খাল খনন দেখিয়েছে, এত ফুট দেখিয়েছে, ওই মৌজায় আর কোনো জায়গায় নাই, সব পানি হয়ে গেছে। সে তথ্য আমার কাছে আছে, রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল বলি দিদিমণি আমাকে ছাড়বে না। ওনার ভাইপো কোথাও বললো আগে ধর বেটাকে, দিদির থেকে 1 গুণ কাঠি বাড়ানো, তো আমার পারলে আমাকে ছাড়বে কেন? ধরুক, এই তো ক্যামেরার সামনে বলছি আমি। এত খাল খনন দেখিয়েছে, ওই মৌজায় আর কোনো পানি মানে মাটি থাকবে না, সব পানি হয়ে যাবে, খাল হয়ে যাবে। এই লেভেলে দুর্নীতি করেছে। তো কারা এবার হচ্ছে কথা, এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি অভিষেক বাবু দেখেন বিশাল নাটক করছে, বিরাট নাটক করছে। দম থাকে তো কারো আমার সাথে চ্যালেঞ্জে আসুক, অভিষেক বাবু নাটকটাকে আমি ধরিয়ে দেবো। কি দেখছেন? দিল্লি গেল, বিভিন্ন দপ্তরে ধর্ণা দিল, রাজ্যে আসলো, রাজ্যপাল ভবনের সামনে ধর্ণা দিল, ইটেন্ডা এলাকাতে 100 দিনের কাজের টাকা ফেরত চাই, আবাস যোজনার টাকা ফেরত চাই বলে স্লোগান দিল, সব করলো। কিন্তু অভিষেক বাবুকে কেন্দ্রের এজেন্সি না তদন্ত মানে কি তার জিজ্ঞাসাবাদ করে দিল্লিতে আমি ফ্লাইট ধরে ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। এই যে চাকরি চুরি করেছে, এই চাকরি চোরেরা বাঁচার জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। রাজ্যের
পক্ষ থেকে, এসএসসির পক্ষ থেকে যে আইনজীবী বলছে আমরা সন্দেহ প্রকাশ, মানে আমরা ভয় পাচ্ছি গোটা মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে, এটাকে আপনি একটু আটকান। কার টাকা নিয়ে বলছে? আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে। কিন্তু আপনাদের বলে রাখি, সম্ভবত সংবিধানের 131 নম্বর ধারাতে উল্লেখ আছে, রাজ্যের মধ্যে কোনো যদি সংঘাত লাগে, রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো সংঘাত হয়, 131 নম্বর ধারা সম্ভবত সেটাকে সামনে রেখে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে। আমাদের রাজ্য সরকার যদি দেখছে যে আবাস যোজনায় আমরা পাচ্ছি না, আমাদের সাথে নাকি কেন্দ্র সরকার বঞ্চনা করছে, তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে না ভাই? 100 দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না, কল্প টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করে টাকাটা কেন বার করছে না? যে ধরনের মামলা করে টাকাটা বার করলো রাজস্থান সরকার, বিগত রাজস্থান সরকার মামলা করে টাকাটা বার করেছিল, আমাদের রাজ্য সরকার কেন বার করছে না? আমাদের রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে যায়, 100 দিনের টাকা যারা দুর্নীতি করেছে, আবার দেখবেন শাহজাহান, শিবু, উত্তমদের নাম চলে আসবে, ওদেরকে জেলের ভাত কেমন খাচ্ছে, ডবল ভাত খাওয়াবে, এবং আপনাদের এখানে হাজী নুরুল ইসলামের হয়ে যারা হই হই করছে, তাদের অনেকেরই নাম বেরিয়ে আসবে, তারা 100 দিনের কাজে দুর্নীতি করেছে, আবাস যোজনা দুর্নীতি করেছে, সবকটা ব্যাটা জেলে যাবে। সেই ভয়ে রাজ্য সরকার মামলায় যাচ্ছে না। তবে একটা কথা বলে রাখি, এই মাথার উপরে ছাদ নাই কেন, এরই তো লড়াই আমাদের, এরই তো লড়াই আমাদের। মোদী বাবু যখন শপথ নিচ্ছেন তখন বলছেন কি, সংবিধানের শপথ নিয়ে কি বলছে? মৌলিক অধিকারগুলোকে পূরণ করব। তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে তো আমার মাথার উপরে ছাদ চাই। মোদী বাবু ব্যর্থ হয়েছে। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, আখতার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে পশ্চিম বাংলার মানুষের কথা বলবে, এই বসিরহাটের মানুষের কথা বলবে, ইটেন্ডার মানুষের কথা বলবে। এখনো কেন কাঁচা বাড়ি আছে, মাথার উপরে ছাদ নাই কেন, আবাস যোজনার ঘর যাতে বুঝিয়ে দেওয়া যায় তার আওয়াজ তুলবে। যদি আপনারা সুযোগ দেন, কোনো কাটমানি লাগবে না, কোনো কাটমানি লাগবে না।